4টি স্থানে রবীন্দ্রনাথের স্মৃতি। আপনার আমার স্মৃতি সর্বোচ্চ ১-২ টা স্থানে। আপনার আমার বাড়ি কয়টা? সর্বোচ্চ ১টা ২টা। আর এই বাংলাদেশের রবীন্দ্রনাথের বাড়ি কয়টা? 4টা। এরপর আবার খেয়াল করে দেখেন। আপনি আমি এই এলাকার হয় ফকিন্নি নাইলে মিডিয়াম। কিন্তু রবীন্দ্রনাথ এই এলাকার কি ছিল? জমিদার। আমার কথা চিন্তা করেন। আমি তো বাংলাদেশের ফকিন্নি। আমার একটা ঘর ছাড়া আর কিছুই নাই। আর রবীন্দ্রনাথ ছিল এই এলাকার জমিদার। আর সেই রবীন্দ্রনাথকে আমরা ভাবি উনি বোধহয় কেউ না। যদি আপনি বাঙালি হন, যদি আমি বাঙালি হই তাহলে রবীন্দ্রনাথ আমাদের অনেক বড় কিছু। আর যদি আপনি বাংলাকে অস্বীকার করেন তাহলে রবীন্দ্রনাথ আপনার কেউ না। কিন্তু আমি যেহেতু বাঙালি সুতরাং এই বাংলা ভাষাকে ঋণী করার জন্য রবীন্দ্রনাথের এক বিশাল অবদান। সুতরাং অবশ্যই আমি রবীন্দ্রনাথের কেউ। আচ্ছা যাক যেটা বলছিলাম। এই বাংলাদেশের রবীন্দ্রনাথের কয়টি বাড়ি? 4টি বাড়ি। আমি আবারও জোর দিয়ে বলছি কয়টি বাড়ি? 4টি বাড়ি। খেয়াল করে দেখেন একটা হচ্ছে তার খুলনা, দক্ষিণদিঘি জায়গাটার নাম। ২ নম্বর হচ্ছে আপনারা জানেন রবীন্দ্রনাথ কুষ্টিয়ার জমিদার ছিলেন। কুষ্টিয়ার শিলাইদহ জমিদার ছিলেন এটাও জানেন। আরো আপনি অবাক হবেন এই রবীন্দ্রনাথের সাথে বাংলাদেশের কুষ্টিয়ার স্মৃতি টানা ১০ বছর। আপনি একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন কয় বছর? ৪ বছর। এরপর ইউনিভার্সিটি ভুলেন না মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে রবীন্দ্রনাথের স্মৃতি কুষ্টিয়ার সাথে ১০ বছর সে ভুলবে কিভাবে? এবার বয়সের মধ্যে শ্রেষ্ঠ উত্তম বয়স কোনটা? ইয়াং বয়স। রবীন্দ্রনাথ ইয়াং বয়স কাটিয়েছেন কুষ্টিয়ায়। আরো একটা ঘটনা বলা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সাহিত্যগুলো কোথায় বসে লেখা? এক নির্দ্বিধায় অ্যান্সার দিবেন বাংলাদেশে বসে লেখা এবং কুষ্টিয়ায় বসে লেখা। তাহলে আমরা কিভাবে তাকে আমাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করি? যাই হোক, তাহলে নজরুল আর রবীন্দ্রনাথের আরো একটা বাড়ি আছে কোথায়? নওগাঁয়। নওগাঁয় আরো একটা বাড়ি আছে নওগাঁয় আমি জায়গাটার নাম লিখে দেই। এগুলা কিন্তু সবগুলা পরীক্ষায় আসে। আমি অন্য স্টাইলে বললেও হয়তো আমি পরীক্ষার স্টাইলে বলি নাই। কিন্তু এগুলা ভাই বিগত সালের পরীক্ষার প্রশ্ন। নওগাঁর প্রতিশরে, পাতিশর কথাটাও থাকতে পারে। নওগাঁর পাতিশরে তার আরো একটা বাড়ি আছে। এরপর সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে আপনারা জানেন শাহজাদপুর। সিরাজগঞ্জের শাহজাদপুরে তার কি আছে? আরো একটা বাড়ি আছে। তাহলে এই বাংলাদেশে নজরুলের রবীন্দ্রনাথের বাড়ি 4টি বাড়ি। শুধু কি বাড়ি না জমিদার? তিনি জমিদার ছিলেন। সুতরাং তাকে অস্বীকার করার সুযোগ নাই। এই বাংলাদেশের সাথে শুধু কুষ্টিয়ার রবীন্দ্রনাথের ১০ বছরের সম্পর্ক। নওগাঁ সিরাজগঞ্জে মিলে আরো ২ বছর। অর্থাৎ বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ১ যুগ ১২ বছর এবং যৌবনের উত্তম সময়ের উত্তম লেখাগুলো রবীন্দ্রনাথ এই বাংলাদেশের সাথে। এবার দেখি এখান থেকে কিভাবে প্রশ্নটা আসে সেই অ্যান্সারটা। আগে আপনার মনে অ্যান্সার দেন। রবীন্দ্রনাথের বাংলাদেশে কয়টি বাড়ি? তাহলে অ্যান্সার হবে 4টি বাড়ি। রবীন্দ্রনাথ কি ছিলেন? জমিদার ছিলেন 4টি অঞ্চলের। ঠিক আছে। এবার আসি রবীন্দ্রনাথ কি যেন রবীন্দ্রনাথের যে কথা বলতে চাই সেটা হচ্ছে খুলনা। খুলনার একটু ব্যাখ্যা দেই। খুলনা হচ্ছে রবীন্দ্রনাথের একদম আদি নিবাস। রবীন্দ্রনাথের পিতা আছে আপনারা জানেন দেবেন্দ্রনাথ। তার পিতা হচ্ছে কি? তার পিতার নাম হচ্ছে আপনার দ্বারকানাথ। তার পিতার পিতা, পিতার পিতা, পিতার পিতা, পিতার পিতা অর্থাৎ যাকে আমরা পূর্বপুরুষ বলি। ওই পূর্বপুরুষের নাম ছিল নীলমণিকান্ত ঠাকুর। ওই নীলমণিকান্ত ঠাকুর উনার বাড়ি ছিল কিন্তু খুলনা। তাই এটা একটা পরীক্ষা এসেছিল। রবীন্দ্রনাথের আদি নিবাস কোথায়? তাহলে কিন্তু অ্যান্সার হবে খুলনা। অনেকে কুষ্টি অ্যান্সার দিয়ে দিবেন ভুলেও কিন্তু কুষ্টি অ্যান্সার দিবেন না। তাহলে রবীন্দ্রনাথের আদি নিবাস কোথায়? খুলনায়। তাহলে বলা যায় রবীন্দ্রনাথের আদি নিবাস খুলনায়। ওখানে আরো বলা আছে দক্ষিণদিঘি জায়গাটার নাম। দক্ষিণদিঘি মনে রাখার দরকার নাই। রবীন্দ্রনাথের আদি নিবাস কোথায়? খুলনায় এটুকু মনে রাখলেই চলবে। ঠিক আছে। তাহলে আরেকটু খেয়াল করে দেখেন আমি কিন্তু দক্ষিণবঙ্গের সন্তান। সুতরাং খুলনা কিন্তু দক্ষিণবঙ্গে। তাই আমার ভালোই লাগলো যে রবীন্দ্রনাথের আদি নিবাস বাংলাদেশে এটা ভাবিয়া। এরপর আরো একটা জিনিস আপনি অবাক হবেন। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি কোথায়? সেটাও খুলনায়। এটাও পরীক্ষায় এসেছে। আমি এখন যে কটা কথা বলছি একটা পরীক্ষার বাইরে বলছি না। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। রবীন্দ্রনাথের আদি নিবাস বা আদি পুরুষদের বাড়ি কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। রবীন্দ্রনাথ কোন অঞ্চলের জমিদার ছিলেন? কুষ্টিয়া অঞ্চলের জমিদার ছিলেন। কয় বছর ছিলেন? টানা ১০ বছর কুষ্টিয়া শিলাইদহের আপনারা এই ঘটনা সবাই জানেন। এটা হয়তো অনেকে জানেন না। রবীন্দ্রনাথ আরো কোন অঞ্চলের জমিদার ছিলেন? নগর প্রতিশরের জমিদার ছিলেন। ছিলেন, জমিদার ছিলেন। এই প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আরেকটা কথা মুখস্থ রাখতে হবে। যেহেতু রবীন্দ্রনাথের প্রচুর সম্পত্তি ছিল, ওই সম্পত্তিগুলো এখন কই? এখন সব বাংলাদেশ সরকার ওই সম্পত্তিগুলো দেখাশোনা করে। যাই হোক, বাংলাদেশ সরকারকে রবীন্দ্রনাথ সেই সম্পত্তি দিয়ে দিয়েছেন বা বাংলাদেশ সরকার নিয়ে নিয়েছে সেটাই ঘটুক। তবে রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিরাজগঞ্জে, আমি আবার বলছি সিরাজগঞ্জে কিন্তু একটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে। তাহলে বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে অবস্থিত। বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে অবস্থিত। তাহলে আশা করছি আপনারা এই কথাগুলো বুঝেছেন। তাহলে লাস্ট প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। বলেন রবীন্দ্রনাথের আদি নিবাস কোথায়? খুলনায়। রবীন্দ্রনাথের আদি পুরুষের নিবাস কোথায়? খুলনায়। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি কোথায়? খুলনায়। রবীন্দ্রনাথ কুষ্টিয়ায় কয় বছর কাটিয়েছেন? ১০ বছর। বলেন তো দেখি রবীন্দ্রনাথের সাথে স্মৃতি বিজড়িত কোন অঞ্চল? তাহলে বলতে হবে নওগাঁ জেলার প্রতিশর। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কোন অঞ্চল? তাহলে বলতে হবে শাহজাদপুর সিরাজগঞ্জ। আশা করি এতটুকু আপনাদের বোঝা শেষ। আরেকটা জিনিস দেখবেন, আমি কিন্তু শুরুতেই নামে লিখেছি রবীন্দ্রনাথ কুশারি। অনেকে বলতে পারেন যে স্যার ভাইয়া সারা জীবন তো দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বেটা কুশারি কেমন হইলো? তাহলে তাদের পূর্ব অনেক আগে বংশীয় পদবী ছিল কুশারি। কুশারি থেকে তারা রূপান্তরিত ধীরে, ধীরে টাকা পয়সা হয়ে সুনাম হইয়া তারপর তারা ঠাকুর হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের নাম আসলে কি ছিল? একসময় কি ছিল তারা? কুশারি। এটা বিগত সালে পরীক্ষায় এসেছে। রবীন্দ্রনাথের বংশীয় পূর্বে বংশের নাম কি ছিল? কুশারি। পরে তারা ধীরে, ধীরে গিয়েছেন ঠাকুর হয়েছেন। গুড। এবার যদি বলা হয় রবীন্দ্রনাথ ধনী আছেন কার সময় থেকে? তাহলে বলতে হবে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের দাদার সময় থেকে। রবীন্দ্রনাথের দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এখানে একটা কথা প্রচলিত আছে। সত্য কিনা মিথ্যা আমি জানি না। সত্য মিথ্যা কিন্তু যাচাই করবেন না। বলা আছে এই প্রিন্স দ্বারকানাথ নাকি ফ্রান্সে প্রচুর মদের ব্যবসা করতেন। মদের ব্যবসা করে তিনি প্রিন্স উপাধি পেয়েছেন। আমি এটা জানি না। আর আশা করি এটা নেগেটিভ জিনিস নিয়ে ঠাট্টা তামাশা করবেন না। যাই হোক এটা কথার কথা। এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময় রবীন্দ্রনাথের প্রচুর পরিমাণে সম্পত্তি হয়েছে বা জমিদারি প্রতিষ্ঠিত হয়েছে। রবীন্দ্রনাথের বাবার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা মোটামুটি আপনারা সবাই জানেন। রবীন্দ্রনাথের একটা ভাই আছে যতীন্দ্রনাথ ঠাকুর। কেন আমি যতীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখলাম সেটা একটু বলে দেই। রবীন্দ্রনাথের ইমিডিয়েট সিনিয়র ছিলেন কিন্তু যতীন্দ্রনাথ। এই যতীন্দ্রনাথের যে স্ত্রী ছিল সেই স্ত্রীর নাম ছিল ভাই কাদম্বরী দেবী। এবং আপনারা জানেন কাদম্বরী দেবীর সাথে অর্থাৎ তার ভাবির সাথে রবীন্দ্রনাথের একটা সম্পর্ক ছিল। তবে এই সম্পর্কটা অনেকে ফিজিক্যাল বানাইবার চেষ্টা করেন। চাপা চুপা এটা ফিজিক্যাল বানাইবার চেষ্টাই করেন। যারা রবীন্দ্রনাথকে পছন্দ করেন না এটাকে জোর করে ফিজিক্যাল বানান। কিন্তু রবীন্দ্রনাথ তো ওই ধরনের রুচির লোকই ছিলেন না। রবীন্দ্রনাথের সাথে তার ভাবির যে সম্পর্কটা ছিল পুরোটাই ছিল আত্মার সম্পর্ক ভাই। পুরোটাই ছিল রিলেশন প্রেমের সম্পর্ক, গভীর প্রেমের সম্পর্ক। এখন যদি বলেন যে স্যার আপনি বুঝলেন কেমনে? আমি তো ভাই রবীন্দ্রনাথের বই পড়েছি তাই বুঝেছি। এবার আপনি যদি বলেন যে না স্যার ফিজিক্যালি ছিল তাহলে আপনি বিভিন্ন বিখ্যাত, বিখ্যাত লেখকদের বইয়ে দেখান। আপনি নিজের মতো একটা বই রচনা করে দেখেন না আবার। ঠিক আছে। তাহলে যতীন্দ্রনাথের স্ত্রীর নাম ছিল কাদম্বরী দেবী, যার সাথে রবীন্দ্রনাথের ছিল সম্পর্ক ছিল। যতীন্দ্রনাথ নিজে একজন সাহিত্যিক ছিলেন এবং তিনি স্টেজ করতেন। স্টেজ করতেন বলতে থিয়েটার করতেন। ঠিক আছে। এরপর হচ্ছে রবীন্দ্রনাথের আরেকটা বড় বোন ছিল তার নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর নামটা আমি এখানে কেন লিখলাম সেটাও বলে দেই। তার বড় বোন। আপনারা মোটামুটি জানেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস যিনি লিখেছেন তিনি একজন পুরুষ আলালে করে দুলাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যিনি লিখেছেন তিনিও একজন পুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম যিনি মহিলাদের মধ্যে প্রথম উপন্যাস লিখেছেন তার নাম কিন্তু স্বর্ণকুমারী দেবী। এই স্বর্ণকুমারী দেবী এই পরীক্ষাটা কয়েকবার এসেছে। মহিলাদের মধ্যে প্রথম উপন্যাস কে রচনা করেছেন? তাহলে অ্যান্সার হবে কি স্বর্ণকুমারী দেবী। তাহলে স্বর্ণকুমারী দেবী আর কেউ নন তিনি রবীন্দ্রনাথের আপন বোন, ফুল সিস্টার। ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন প্রথম উপন্যাস কার? আলালে করে দুলাল, ফেরিচাঁদ মিত্র। দ্বিতীয় উপন্যাস হচ্ছে কার? সার্থক উপন্যাস সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মহিলাদের মধ্যে প্রথম উপন্যাস কে লিখেছেন ভাইয়া? তাহলে বলতে হবে স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী কে ছিলেন? রবীন্দ্রনাথের আপন বোন ছিলেন। তাহলে মোটামুটি এখানে আমরা কিছু প্রশ্ন করেছি। এখান থেকে কিছু কথা আমরা পড়বো। নারীর প্রভাব। ভাই নারীর প্রভাব ছাড়া কবি হওয়া যায় না। তাহলে রবীন্দ্রনাথের জীবনে নারীর প্রভাব ছিল, তাই তিনি কবি হতে পেরেছেন। নজরুলের জীবনে ছিল? হ্যাঁ ছিল। রবীন্দ্রনাথের যেরকম ২টা ৩টা প্রেমের ইতিহাস পাই, নজরুলের আরেকটু বেশি পাওয়া যায়। কারণ প্রেমের ক্ষেত্রে রবীন্দ্রনাথকে নজরুল ছাড়িয়ে গিয়েছেন। সে তুখোর প্রেমিক ছিলেন নজরুল। নজরুলের প্রেমের ইতিহাস পড়ে যে কত ঘন্টা সময় নষ্ট করেছি এটা আপনাকে বলে বোঝানো যাবে না। যাই হোক, তাহলে রবীন্দ্রনাথের জীবনে নারীর প্রভাব আগে আলোচনা করি। এবার আসি প্রথমে আসি বউয়ের কথা। বউটাকে তিনি বিয়ে করেছিলেন মাত্র ২২ বছর বয়সে। অল্প বয়সে বিয়ে করেছেন। আপনারা কিন্তু বিয়ে করেন না এখনো। আপনাদের বয়স হয়তো মনে করেন ২৩-২৪ এর মধ্যে ২২-২৩ এর কাছাকাছি আছে। রবীন্দ্রনাথ কিন্তু ২২ বছর বয়সে বিয়ে করেছিল। তখন তার বউয়ের বয়স ছিল ১০। এগুলো মনে রাখার দরকার নাই। তার বউয়ের আসল নাম ছিল কিন্তু ভবতারিণী দেবী। এটা পরীক্ষায় আসে। রবীন্দ্রনাথের বউয়ের আসল নাম কি ছিল? ভবতারিণী দেবী। এই ভবতারিণী দেবীকে রবীন্দ্রনাথ ভালোবেসে কি নাম দিয়েছেন? মৃণালিনী দেবী।
মৃণালিনী কিন্তু তার আসল নাম না। তার আসল নাম ভবতারিণী। তো ভবতারিণী দেবীর নামটা কেমন যেন একটু ব্যাকডেটেড, ওল্ড ফ্যাশন মনে হয়। এটার ভোগটা ভালো মনে হয় না। তো আমি ভবতারিণী নামটা চেঞ্জ করি আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা সুন্দর একটা স্মার্ট একটা নাম দিয়েছেন। সেই নামটার নামই কি ভাই? মৃণালিনী দেবী। তাহলে রবীন্দ্রনাথের বইয়ের আসল নাম কি? ভবতারিণী। আর রবীন্দ্রনাথ তাকে কি নামে ডাকতেন? মৃণালিনী দেবী নামে ডাকতেন। গুড। কি করবেন? না। এরপর হচ্ছে ভাবি আসেন। ভাবি। আসল সম্পর্কটা কার সাথে ছিল? ভাবির সাথে ছিল, কাদম্বরী দেবীর সাথে। এখানে আমি সময় 30 সেকেন্ড নষ্ট করি। কারণ নষ্ট না করলে ক্লিয়ার হবে কিভাবে? তার ভাবির সাথে তার ভাবি আর রবীন্দ্রনাথের বয়স কিন্তু কাছাকাছি ছিল। বিষয়টা হচ্ছে তাদের বয়সটা কাছাকাছি থাকার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। সেই বন্ধুত্ব ধীরে প্রণয় বা প্রেমের দিকে ধাবিত হয়েছে। আরেকটা কথা মনে রাখবেন, যারা কবি হয় সেই কবিদের কিন্তু একটা পার্টনার লাগে। আজকে কবিতাটা লিখলেন, তারপর কবিতাটা কারো না কাউকে দেখাতে হবে। তারপর তো বলা লাগবে কবিতাটা কেমন হয়েছে। এই পার্টনার লাগে। রবীন্দ্রনাথের কবিতা আর কাব্যের সবকিছুর পার্টনার ছিল হচ্ছে তার ভাবি কাদম্বরী দেবী। এই পার্টনার থেকে ধীরে হয়ে গেছে কি প্রেমিকা। পরবর্তী রবীন্দ্রনাথ যখন 22 বছর বয়সে বিয়ে করলেন, সেই বিয়ের অনেক চেষ্টা করেছেন কাদম্বরী দেবী সহ্য করে টেকার জন্য, মানে বেঁচে থাকার জন্য। কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু বাঁচতে পারলেন না। তিনি লাস্ট পর্যন্ত টিকতে না পেরে সইতে না পেরে আত্মহত্যা করলেন। অবশ্য আত্মহত্যা করার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে এই যে কাদম্বরী দেবীর যে স্বামী ছিলেন যতীন্দ্রনাথ, তিনিও কিন্তু একটু উনার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল যতীন্দ্রনাথের। যতীন্দ্রনাথ যেহেতু থিয়েটার করতেন, থিয়েটারে অন্যান্য নারীর প্রতি তার আকর্ষণ ছিল। তাহলে খেয়াল করে দেখেন কাদম্বরী দেবী তার স্বামীর কাছে কিন্তু ভালোবাসাটা পান নাই। তিনি ভালোবাসাটা পেয়েছেন কার কাছে? ভালোবাসাটা পেয়েছেন কিন্তু রবীন্দ্রনাথের কাছে। কিন্তু সেই রবীন্দ্রনাথ এখন কি হয়ে গেছে আরেকজনের। তখন আর তিনি কেমনে বেঁচে থাকবেন? লাস্ট পর্যন্ত তিনি সুইসাইড খাইছেন। গেছেন গা মইরা। তবে অনেকে আমি আবার বলছি ভাই এখানে কিন্তু বিন্দু মাত্র দৈহিক সম্পর্কের কিচ্ছু নাই। কেন কিচ্ছু নাই তাও একটু আমি ব্যাখ্যা করে দেই। দুইটা কথা ব্যাখ্যা করব মনোযোগ দিয়ে শুনবেন। দুইটাই বিগত সালে পরীক্ষায় এসেছে। এক নম্বর কথা রবীন্দ্রনাথের মানসিক কাব্য, বিখ্যাত কাব্যের নাম মানসী। মানুষ মানে কি জানেন? মানুষ মানে হচ্ছে যাকে আমি মন দিয়ে তৈরি করেছি মানসী। অর্থাৎ মানসী বলতে আপনি ডাইরেক্ট কথা একটা নারী ভাবতে পারেন। আরো সহজ করে দেই মানুষ বোঝার জন্য। যিনি আপনার প্রেমিকা তাকে আপনি বলতে পারেন ইউ আর মাই মানসী, তুমি আমার মানসী, তুমি আমার মনের মানুষ। যেটাকে আমরা মনের মানুষ বলি সেটাকে বলা হয় মানসী। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কাব্যের নাম মানসী। একদম খুবই বিখ্যাত, খুবই রোমান্টিক কাব্য মানসী। সেই মানসিক কাব্যে রবীন্দ্রনাথ বলেছেন কি বলেছেন জানেন? বলেছেন ভালোবাসো, প্রেমে হও বলি, চেও না তাহারে। এর মানে কি? ভালোবাসতে প্রেমে বলি হয়ে যাও, কাইট হয়ে যাও, শীত হয়ে যাও, সুইসাইড খেলাও। কিন্তু কোনদিন যাকে ভালোবেসেছো তাকে বিয়ে করো না, তাকে বিয়ে করতে চাও না। কেন চাও না? কারণ ভালোবাসা যদি মনে থাকে তাহলে ভালোবাসা পিওর থাকে। ভালোবাসা যদি দেহে চলে যায়, হাতে চলে যায়, ভালোবাসা নষ্ট হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন আপনি কোন ধরনের লেভেলে আছেন। যাই হোক, তাহলে রবীন্দ্রনাথ কিন্তু ভালোবাসাটাকে হাতে আর দেহে নেয় নাই। রবীন্দ্রনাথের ভালোবাসাটা ছিল কোথায়? আত্মার সাথে আত্মার টাচ লেগে ভালোবাসা হয়েছিল। আর এই কথাটাকে আবার নির্মলেন্দু গুণ নতুন করে বলেছেন। নির্মলেন্দু গুণ হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। দেখেন কত সুন্দর কথা। হাত বাড়িয়ে ছুঁই না তোকে। নির্মলেন্দু গুণ বলেছেন আমি আমার প্রেমিকাকে হাত বাড়িয়ে ছুঁই না, মন বাড়িয়ে তাকে আমি ছুঁই। কত সুন্দর কথা। কেন নির্মলেন্দু গুণ এমন কথা লিখলেন? কারণ এখন ভাই সিচুয়েশনটা কি চলছে? মন বাড়িয়ে ছুঁই না তোকে, হাত বাড়িয়ে ছুঁই। যেহেতু সিচুয়েশন খারাপ, তাই নির্মলেন্দু গুণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। আর রবীন্দ্রনাথ কি বলেছেন? ভালোবাসো, প্রেমে হও বলি, চেও না তাহারে। তাহলে এই প্রেমটা রবীন্দ্রনাথ শিখেছেন কার কাছ থেকে? তার ভাবির কাছ থেকে। তার ভাবি তাকে ভালোবেসেছেন, প্রেমে বলি হয়ে গেছেন, কিন্তু কোনোদিন তাকে চান নাই। এবার আরেকটা কথা আমি লাস্ট বলে দেই। তাহলে মানসিক কাব্যটি আর রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে মানুষের কাব্যটি অসাধারণ এক রোমান্টিক প্রেমের কাব্য। এটা আসে মানুষের বিষয়বস্তু কি? তাহলে অ্যান্সার হবে প্রেম, বিষয়বস্তু প্রেম। আরেকটা কথা আমি একটাকে বলতে চাই, শেষের কবিতা। আমার মনে হয় রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে যেই উপন্যাসের নাম শেষের কবিতা। প্রায় আসে শেষের কবিতা, এটা কি কবিতা, কাব্য না উপন্যাস? তাহলে অ্যান্সার হবে উপন্যাস। এটা সবচেয়ে বেশি আসে। এবং আপনারা এই ইউটিউবের কল্যাণে শেষের কবিতা মানে অনেকে হাফেজ হয়ে গেছেন। হাফেজ মানে কিন্তু আবার কোরআন হাফেজ অনেকে মাইন্ড করে ফেলতে পারেন। হাফেজ মানে ভাই সংরক্ষণকারী। সে যদি কোরআন হাফেজ হয় তাহলে কোরআন সংরক্ষণকারী। আর বইয়ের হাফেজ হয় তাহলে বই সংরক্ষণকারী। ঠিক আছে? তাহলে শেষের কবিতা কিন্তু কবিতা নয়। শেষের কবিতা একটি উপন্যাস। এই শেষের কবিতা উপন্যাসে কিন্তু রবীন্দ্রনাথ এটাই লিখেছেন। শেষের কবিতা উপন্যাসের নায়কের নাম আপনারা জানেন? নায়িকার নাম কি ছিল? লাবণ্য। আর নায়কের নাম কি ছিল ভাইয়া? নায়কের নাম কি ছিল? নায়কের নাম কি? আপনারা বলেন। অমিত মনে পড়েছে। আমার হ্যাং হয়ে গেছিল মেমোরি। তাহলে অমিত আর হচ্ছে লাবণ্য। এই দুজনের ঘটনা আপনারা জানেন। একজন আরেকজনকে ভালোবাসতো। কিন্তু লাবণ্য লাস্ট পর্যন্ত কিন্তু অমিতকে বিয়ে করে নাই। লাবণ্য কিন্তু এই যুক্তি দিয়েছিল, প্রেমটা অন্তরে থাকুক। যদি বিয়ে করি তাহলে সেটা প্রেমটা কোথায় চলে যাবে? দেহে চলে যাবে। প্রেমটা নষ্ট হয়ে যাবে। তাই এটাই বেটার যে তোমাকে বিয়ে না করা। পরে কিন্তু তারা একজন আরেকজনকে বিয়ে করে নেয়। তাহলে এরকম রবীন্দ্রনাথ কিন্তু আত্মিক প্রেম করেছেন। কারণ রবীন্দ্রনাথ কি একা আত্মিক করেছেন? না, নজরুলও কিন্তু আত্মিক প্রেমই করেছেন। কবিদের অফুরন্ত প্রেম থাকে। প্রেম থাকে দেখে মাইন্ডটা সেনসিটিভ হয়। মাইন্ড সেনসিটিভ হয় বিধায় তার মধ্যে আবেগ আসে। আবেগ আসে বিধায় তার কাছে কবিতার সৃষ্টি হয় বা কাব্যের সৃষ্টি হয়। আর আমাদের মধ্যে কি নাই ভাই? আবেগ নাই। তাই আমরা কবি হইতে পারি নাই। এজন্যই দেখা যায় ছ্যাঁকা খাইলেই কি হয়? কবি হয়। ছ্যাঁকা খাওয়ার দরকার আছে। তাহলে এখান থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো করি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বইয়ের নাম কি? ভবতারিণী দেবী। কি নামে ডাকতেন? মৃণালিনী নামে। রবীন্দ্রনাথের ভাবির নাম কি? কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের পার্টনার কে ছিল? কাদম্বরী দেবী। গুড। তারপর কাদম্বরী দেবী সুইসাইড খেয়েছেন, এটা আপনারা সবাই জানেন। গুড। মানসী তার কোন ধরনের কাব্য? তাহলে বলতে হবে মানসী তার রোমান্টিক প্রেমের কাব্য। শেষের কবিতা আসলে কি ভাই কবিতা না কাব্য নাকি উপন্যাস? তাহলে অ্যান্সার হবে শেষের কবিতা কে? উপন্যাস। শেষের কবিতা নায়কের নাম কি বলেন তো ভাইয়া? অমিত। নায়িকার নাম কি বলেন তো ভাইয়া? লাবণ্য। শেষের কবিতা যেহেতু বলছি আরো দুই একটা কথা এখানে আমি বলেই দেই। না এখন আর বলব না, পরে বলব। এখন সব বলে দিলে হবে? আচ্ছা। এখানে একটা জিনিস আমরা দেখতে চাই। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন ভবতারিণী এতটা শিক্ষিত ছিল না। তো কাদম্বরী দেবী শিক্ষিত ছিল। রবীন্দ্রনাথের সবকিছু বুঝতো। কাদম্বরী দেবী গেছে মইরা। তাহলে এবার রবীন্দ্রনাথের পার্টনার কে? রবীন্দ্রনাথের নতুন পার্টনার রবীন্দ্রনাথের আপন ভাতিজি। রবীন্দ্রনাথের নতুন পার্টনার কিন্তু রবীন্দ্রনাথের ভাতিজি। রবীন্দ্রনাথের কাব্যের পার্টনার রবীন্দ্রনাথের ভাতিজি ইন্দিরা দেবী। এই ভাতিজিকে রবীন্দ্রনাথ খুব পছন্দ করতেন। যেহেতু কাব্যের পার্টনার, পছন্দ শুধু করতেন এমন না, পছন্দ করার পর রবীন্দ্রনাথ আরেকটা পছন্দের ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে প্রমথ চৌধুরী। উচ্চারণ হবে প্রমথ চৌধুরী। ওই প্রমথ চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ তার ভাতিজি ইন্দিরা দেবীকে কি দিয়েছেন? বিয়ে দিয়েছেন। তাহলে ইন্দিরা আর প্রমথ চৌধুরী তারা হচ্ছে স্পাউস, তারা হচ্ছে একটা কি স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। তারা দুজনে স্বামী আর স্ত্রী। তাহলে ইন্দিরা দেবী সম্পর্কে আমি কেন জোর দিচ্ছি সেটা একটা কারণ আছে। একটু খেয়াল করে দেখেন। রবীন্দ্রনাথ কিন্তু প্রচুর ভ্রমণ করতেন। আপনি আমি কয়টা দেশ ভ্রমণ করেছি জানি না। রবীন্দ্রনাথ 30 প্লাস দেশ ভ্রমণ করেছেন। সেই 30 প্লাস দেশ ভ্রমণ করে তিনি কিন্তু ভ্রমণ কাহিনীও লিখেছেন অনেকগুলো। এবং ভ্রমণ করে তার কেমন লাগতো সেটা তিনি চিঠি আকারে লিখতেন। আগে তো আর ফোন ছিল না যে ফোন দিবেন। তিনি চিঠি আকারে লিখতেন। এবং ইতিমধ্যে আপনারা বোধহয় বুঝে গেছেন রবীন্দ্রনাথের চিঠিগুলো কিন্তু একটা বই হয়ে গেছে। রবীন্দ্রনাথের চিঠিগুলোর যে বই সেই বইটার নাম কি? চিহ্নপত্র। তাহলে বলেন দেখি ভাই চিহ্নপত্রের মধ্যে কি আছে? চিহ্নপত্রের মধ্যে আছে অনেকগুলো চিহ্ন আলাদা কতগুলো পত্র। তাই বইটার নামই হয়েছে চিহ্নপত্র। তাহলে চিহ্নপত্র কিসের বই? পত্রের বই। চিহ্নপত্র কিসের বই? পত্রের বই। চিহ্নপত্র চিঠির বই। প্রশ্ন হচ্ছে এই চিহ্নপত্রের অধিকাংশ চিঠিগুলো রবীন্দ্রনাথ কাকে লিখতেন? তাই অনেকে অ্যানসার দেয় ভাবিকে, কেউ অ্যানসার দেয় চালাকি করে বউকে। আসলে তিনি এই পত্রগুলো ভাবিকে লিখতেন না, ভাবি তো মরে গেছে গা। বউকে লিখতেন না। তাহলে এই পত্রগুলো তিনি লিখেছেন কাকে? ইন্দিরা দেবীকে। তাই এই প্রশ্নটা বহুবার এসেছে। চিহ্নপত্রের অধিকাংশ পত্রগুলো কাকে লেখা? তাহলে অ্যানসার হবে ইন্দিরা দেবী। আমি আবার প্রশ্ন করছি চিহ্নপত্রের অধিকাংশ পত্রগুলো কাকে লেখা? ইন্দিরা দেবী। আশা করি আপনি পড়ে গেছেন। বইয়ের নাম ভবতারিণী, ভাবির নাম কাদম্বরী, ভাতিজির নাম ইন্দিরা দেবী, ইন্দিরা দেবীর স্বামীর নাম প্রমথ চৌধুরী। চিহ্নপত্রের অধিকাংশ পত্রগুলো কাকে লেখা? ইন্দিরা দেবীকে লেখা। এবার বলতে পারেন ভিক্টোরিয়া ওকাম্পো কেডা ভাইয়া? ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথের আরেকজন প্রেমিকা।
আরেকজন প্রেমিকা। এবং ইতিমধ্যে আপনারা তার সম্পর্কে জানেন। এই ভিক্টর ওকাম্পোর বাড়ি কোথায়? সেটা হচ্ছে আর্জেন্টিনা আপনারা জানেন। এই ভিক্টর ওকাম্পো নিজে একজন সাহিত্যিক ছিল সেটাও জানেন। ভিক্টর ওকাম্পো একজন ঔপন্যাসিক ছিল সেটাও জানেন। তবে ঘটনাটা হচ্ছে ভিক্টোরিয়া আর্জেন্টিনার সাথে রবীন্দ্রনাথের এই বাংলাদেশের কিভাবে সংযোগটা ঘটিল সেটা একটু বলে দেই। রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে গেছিল। ধনী মানুষ তো। এই অনেক শেষ দিকে বয়স হয়েছে, অসুস্থ হইছে। ডাক্তার বলল, "রবীন্দ্রনাথ একটু হাওয়া বদল করেন আপনি।" রবীন্দ্রনাথ হাওয়া বদল করতে আর্জেন্টিনা চলে গেল। চিন্তা করেন। আমি হাওয়া বদল করতে পার্কে যাই। আর সে কি বড় কারবার। হাওয়া বদল করতে চলে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনা যাওয়ার পর ওই আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো তখন রবীন্দ্রনাথকে চিনতেন। কেন চিনতেন? কারণ রবীন্দ্রনাথ তো ইতিমধ্যে আপনারা জানেন ১৯১৭ সালে বিশ্বকবি হয়ে গেছেন। তাই তাকে সারা পৃথিবীর মানুষ চিনতেন। ভিক্টোরিয়া ওকাম্পো পত্রিকায় দেখলেন রবীন্দ্রনাথ এসেছে। গিয়া নিজে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে রবি ঠাকুরকে বললেন, "রবি ঠাকুর আপনি আমার বাসায় থাকবেন যতদিন মন চায়।" তাহলে ২ মাস মতান্তরে ৩ মাস তিনি ভিক্টোরিয়া বাসায় ছিলেন। ভিক্টোরিয়ার সেবা শুশ্রূষায় রবীন্দ্রনাথ সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পর এই রবীন্দ্রনাথের মনটাকে জয় করে নিলেন। কে জয় করে নিলেন? ভিক্টোরিয়া ওকাম্পো জয় করে নিলেন রবীন্দ্রনাথের মনকে। তাই রবীন্দ্রনাথ ভিক্টোরিয়াকে আর কোনদিন ভিক্টোরিয়া নামে ডাকেন নাই। রবীন্দ্রনাথ যেহেতু তার মন জয় করে নিয়েছে, তাই ভিক্টোরিয়াকে তিনি বিজয়া নাম দিয়েছিলেন, বিজয়া। আশা করি আপনারা পারেন। রবীন্দ্রনাথের মন কে জয় করেছে ভাইয়া ভিক্টর ওকাম্পো। তাই রবীন্দ্রনাথ ভিক্টোরিয়াকে কি নামে রাখতো? বিজয়া নামে। যেহেতু মন জয় করেছে, জয়ের প্রসঙ্গ এসেছে তাই তার নাম দিয়েছেন কি? বিজয়া। গুড। কবিতার একটা বৈশিষ্ট্য আছে। যাকে ভাল লাগে তার নামে কোনো না কোনো বই উৎসর্গ করে। এখন প্রশ্ন হচ্ছে ভিক্টোরিয়ার নামে কি কোনো বই উৎসর্গ করেছেন? হ্যাঁ, করেছেন। এই বিজয়ার নামে কি বই উৎসর্গ করেছেন তিনি? তার পূরবী কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন। আবার যারা একটু ভালো অনুসন্ধান অনুসন্ধিৎসু তারা একটু জানতে চান যে পূরবী শব্দের অর্থ কি? পূরবী শব্দের অর্থ হচ্ছে ভাই গানের রাগ। গানের রাগ রেখে বিশেষ বা সহজ কথায় গান। আমরা বুঝে গেলাম। তাহলে ভিক্টোরিয়ার রবীন্দ্রনাথের জীবনের নারী প্রবেশ এগুলো সবই বিগত সালের প্রশ্ন আমি আলোচনা করেছি। হয়তো একটা অন্য ধাঁচে অন্য স্টাইলে আলোচনা করেছি। আশা করি এগুলো আপনারা সব পারবেন। ঠিক আছে? তাহলে আমরা এক ধাপে প্রশ্ন আসি। সবাই বাসায় বসে অ্যান্সার দিবেন। আমি তো আপনাদের ভোকাল শুনবো না। কিন্তু অ্যান্সার দিবেন। বলেন তো রবীন্দ্রনাথের দাদার নাম কি? দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথের বাবার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ভাইয়ের নাম কি? যতীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের বোনের নাম কি? স্বর্ণকুমারী দেবী। মহিলাদের মধ্যে প্রথম উপন্যাস রচনা করেছেন স্বর্ণকুমারী দেবী। গুড। রবীন্দ্রনাথের বইয়ের নাম কি? ভবতারিণী। কি নামে রাখতেন রবীন্দ্রনাথ? মৃণালিনী। রবীন্দ্রনাথের ভাবির নাম কি? ভাইয়া কাদম্বরী দেবী। কাদম্বরী সুইসাইড খাইছেন এটা জানেন সবাই। রবীন্দ্রনাথের ভাতিজির নাম কি? ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীর হাজবেন্ডের নাম কি? প্রমথ চৌধুরী। রবীন্দ্রনাথের চিঠিপত্রের বইটার নাম কি ভাই ছিল? ছিন্নপত্র। পত্র মানে কি? চিঠি। ছিন্নপত্রের অধিকাংশ পত্রগুলো রবীন্দ্রনাথ কাকে লিখেছেন? ইন্দিরা দেবীকে। রবীন্দ্রনাথ কয়টি বেশি দেশ ভ্রমণ করেছেন? ৩০ প্লাস। এটা আপনার কিন্তু একটু ওয়াও ওয়াও হতে হবে। আপনাকে একটু ওয়াও হতে হবে। কেন ওয়াও হতে হবে? কারণ সেই সময়ে জাহাজে করে ৩০ টা দেশ ঘুরা এটা কিন্তু ভাইয়া ছোটখাটো কোনো কথা ছিল না। তাহলে এতগুলা দেশ রবীন্দ্রনাথ কি করেছেন? ভ্রমণ করেছেন। রবীন্দ্রনাথ ভ্রমণ কাহিনী লিখেছেন। রাশিয়ায় গিয়েছেন, লিখেছেন রাশিয়ার প্রবাসী পত্র। রবীন্দ্রনাথ জাপানে গিয়েছেন, লিখেছেন জাপান যাত্রীর পত্র। তাহলে খেয়াল করে দেখেন রাশিয়ায় গিয়ে তিনি লিখেছেন রাশিয়ার প্রবাসী পত্র, জাপান গিয়ে লিখেছেন জাপান যাত্রীর পত্র। তিনি যেখানে গিয়েছেন সেখানে একটা ভ্রমণ কাহিনী লিখেছেন। তাই রবীন্দ্রনাথের অনেকগুলো ভ্রমণ কাহিনী আছে কিন্তু রাশিয়ারটা জাপানেরটা বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে। তাহলে এখানে বলতে পারেন যে ভাইয়া এখানে এতগুলো ম্যাটার কি লিখেছেন? এই ম্যাটারগুলো আমি একটু সংক্ষেপে বর্ণনা করে দেই। রবীন্দ্রনাথ কবি হচ্ছেন মাত্র ৮ বছর বয়সে কবি হয়েছেন। তখন তিনি একটি বিখ্যাত কবিতা লিখেছেন জল পড়ে পাতা নড়ে। এই জল পড়ে পাতা নড়ে এই শব্দটা নিয়ে রবীন্দ্রনাথ কবিতা প্রথম লিখেছেন। কিন্তু জল পড়ে পাতা নড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগে কোন একটা লেখায় ব্যবহার করেছিলেন। যাই হোক তিনি ৮ বছর বয়সে কবি হয়েছেন রবীন্দ্রনাথ। একটা পরীক্ষা ছিল রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কয় বছর বয়সে? ৮ বছর বয়সে। ১৩ বছর বয়সে তিনি বিখ্যাত হয়ে গেছেন। কেন? রবীন্দ্রনাথের জীবনের প্রথম প্রকাশিত ভাই যদি আসে প্রথম কবিতা তাহলে জল পড়ে পাতা নড়ে। কিন্তু রবীন্দ্রনাথের জীবনের প্রথম প্রকাশিত কবিতা যদি বলে, প্রথম প্রকাশিত অর্থাৎ যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে সেটা কিন্তু ভাইয়া হিন্দু মেলার উপহার। সেটা কিন্তু হিন্দু মেলার উপহার। তাহলে দেখেন আপনার আমার কত বয়স হয়ে গেল একটা কবিতা পত্রিকায় প্রকাশ হলো না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রিকার মাত্র ১৩ বছর বয়সে তার কবিতা হিন্দু মেলার উপহার পত্রিকায় প্রকাশ পাইল। মাত্র ১৩ বছর বয়সে। ঠিক আছে? তাহলে রবীন্দ্রনাথের প্রথম কবিতা কোনটা? জল পড়ে পাতা নড়ে। কিন্তু প্রথম প্রকাশিত কবিতার নাম কি ভাইয়া? হিন্দু মেলার উপহার। আমি আবারো জোর দিয়ে বলছি প্রকাশিত। আমি এখানে পাবলিশ কথাটাও লিখে দিচ্ছি। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার মাত্র ১৩ বছর বয়সে। মাত্র কয় বছর বয়সে? ১৩ বছর বয়সে। এবার বলতে পারেন যে ১৫ বছর বয়সে কি ঘটলো? এটা আপনারা সবাই ঠাডা মুখস্থ। ১৫ বছর বয়সে বনফুল। ১৫ বছর বয়সে বনফুল। আপনি সালটা যোগ করে নিবেন। সাল তো জানেন ১৮৬১ তার জন্ম। ১৮৬১ সালে ১৫ যোগ করে নিবেন। তাহলেই হয়ে গেল গা। আর আমি বয়সের উপর জোর দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন কত অল্প বয়সে এই লোকটা কত মেধাবী ছিল। সেটা বোঝানোর জন্য। তাহলে তিনি বনফুলটা লিখেছেন কয় বছর বয়সে? ১৫ বছর বয়সে। বনফুল লিখেছেন, প্রকাশ করেন নাই কিন্তু। আমি এখানে রিটেন লিখে দিলাম। বনফুল লিখেছেন কিন্তু ১৫ বছর বয়সে। তবে বনফুলের ২ একটা কবিতা তিনি প্রকাশ করেছেন। আর বনফুল প্রকাশ করেছেন কিন্তু আরো পরে। পূর্ণাঙ্গ বনফুল প্রকাশ করেছেন আরো পরে। লিখেছেন আগে, প্রকাশ করেছেন পরে। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া ১৭ বছর দিয়ে কি বুঝাইছেন? ১৭ বছর দিয়ে এটা কিন্তু পরীক্ষা আসে রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত গিয়েছিলেন কত সালে? আসে সাল, আমি সাল না বলে বললাম বছর। আপনি ১৮৬১ সালে ১৭ যোগ করবেন তাহলে হয়ে যাবেন। তাহলে রবীন্দ্রনাথ কত বছর বয়সে? ১৭ বছর বয়সে বিলেত গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? ব্যারিস্টারি পড়তে। পরে কি হয়েছে? না হয় নাই। কারণ এরকম যারা ক্রিয়েটিভ পারসন রবীন্দ্রনাথ নজরুলের মতো লোক, তারা কি ভাই আর বই পড়ে আমাদের মতো? তারা কি আমাদের মতো রসরসীন মানুষ? আমাদের মতো ফাও বিসিএস এর বই পড়ে? ঠিক আছে? আমাদের তো ভাই চাকরির দায় আছে। ঠিক আছে? তাহলে তিনি বিলেত গিয়েছেন কয় বছর বয়সে? ১৭ বছর বয়সে। ব্যারিস্টারি কমপ্লিট না আনকমপ্লিট? ইনকমপ্লিট। তাহলে বলতে হবে ইনকমপ্লিট ব্যারিস্টারি। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিলেত গিয়ে কেন ব্যারিস্টারি করতে পারলেন না? কথিত আছে, আমি সিউর না। কথিত আছে উনি যে বাসায় থাকতেন, ওই বাসায় ২ টা মেয়ে ছিল, ২ বোন ছিল, ২ বোনেরই নাকি প্রেমে পড়েছেন। এটা কোন বইয়ে পাই নাই। কথিত আছে। তাই কথিত কথা কিন্তু বিশ্বাস করবেন না। খালি মজা নিবেন। কোনদিন বিশ্বাস করবেন না। ঠিক আছে? আমিও বিশ্বাস করি না তিনি প্রেমে পড়ছেন কিনা। কিন্তু মজা নেই। এই। তারপর ঠিক আছে ১৭ বছর বয়সে। আচ্ছা এবার আসি আমরা ১৯ বছর বয়সে। আর ১৭ বছর বয়সে এখানে ফাঁকা রাখলাম। আরো একটা ঘটনা তাহলে ১৭ বছর বয়সে নিশ্চয়ই আসে সেটা হচ্ছে বনফুল প্রকাশ। তাহলে বনফুল প্রকাশ। এই কিন্তু বনফুল পাবলিশ দিলাম। তাহলে বনফুল লিখছে কিন্তু ১৫ বছর বয়সে। কিন্তু বনফুল আবার পাবলিশ করছেন তিনি ১৭ বছর বয়সে। বনফুল পাবলিশ করতে ১৭ বছর বয়সে। লিখছেন ১৫ তে পাবলিশ ১৭ তে। তাহলে বনফুলের সালটা কত হয় বলেন তো? ১৮৬১ এর সাথে যদি যোগ করেন তাহলে বনফুলের সাল হয়ে যায় ১৮০০ কত? ৬১ আর ১৭ ১৮৭৮ হয়ে যায়। ১৮৭৮ সালে তিনি বনফুলটা প্রকাশ করেছেন। এরপর আমরা চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুর আরো ১৯ বছর বয়সে তিনি কি করেছেন? উম এখানে একটু আমার ঠিক করে নিতে হবে। আমার একটু ভুল হয়েছে। একটু ভুলটা আমি শুধরে আনি এখনই। বনভুলটা তিনি এই সময় প্রকাশ করেছেন আর এখানে আছে কবি কাহিনী। দুঃখিত কবি কাহিনী। কবি কাহিনী এই জায়গায় হবে কবি কাহিনী একটু শুধরে নেন। তাহলে ১৭ বছর বয়সে তিনি কবি কাহিনী প্রকাশ করেন। তাই যদি আসে তার প্রথম প্রকাশিত যদি প্রকাশিত কথায় জোর দেওয়া হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে কবি কাহিনী। আমি যেহেতু এখানে একটু ভুল করেছিলাম তাই আমি আবার শুধরেছি। তাহলে তিনি বনফুল লিখেন কত সালে? ১৫ সালে। কিন্তু বনফুল প্রকাশ করেছেন কিন্তু ভাই ১৮৮০ সালে। বনফুল প্রকাশ ১৮৮০ সালে, বনফুল প্রকাশ ১৮৮০, কবি কাহিনী প্রকাশ ১৮৭৮। তাহলে কোনটা আগে প্রকাশ? কবি কাহিনী আগে প্রকাশ, কবি কাহিনী আগে প্রকাশ, কবি কাহিনী আগে প্রকাশ। বনফুল ২ বছর পরে প্রকাশ, বনফুল ২ বছর পরে প্রকাশ। ঠিক আছে? তাহলে কবি কাহিনী প্রকাশ হচ্ছে ১৮৭৮, বনফুল প্রকাশ ১৮৮০। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? কোনটি আগে প্রকাশ? তাহলে কবি কাহিনী আগে প্রকাশ। তাহলে তার প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? কবি কাহিনী। তার প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? কবি কাহিনী। তার প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? কবি কাহিনী। কিন্তু অনেক সময় কবি কাহিনী অপশনে থাকে না। সেক্ষেত্রে বনফুল থাকে তখন আমাদের কিন্তু বনফুলে অ্যান্সার দিতে হয়।
তাহলে আশা করি এতটুকু বুঝছি। 22 বছর বয়সে কি করেছে? 22 বছর বয়সে হচ্ছে তার বিয়ে হয়েছে, এটা আমার ইম্পর্টেন্ট না। 38 বছর বয়সে কি করেছে? 38 রবীন্দ্রনাথের বয়স যখন 38 তখন আমাদের আরেক বিস্ময় নজরুলের কি হয়েছে ভাইয়া? জন্ম হয়েছে। এই কথাগুলো আমি এখানে লিখতে চাইলাম। তাহলে এই পেজটায় বহুত দাগাইছি। এই পেজটায় বিগত সালে এসেছে এরকম প্রশ্নের সংখ্যা প্রায় 50 টিরও বেশি। ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু প্রথম আলোচনা করে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উপাধি দেওয়া হয়েছে? বিশ্বকবি। বিশ্বকবি উপাধি কে দিয়েছেন? তাহলে খেয়াল করে দেখবেন ব্রহ্মবান্ধব। আমি এই সংক্ষেপে নামটাকে দিয়েছি বিবি। কেন বিবি? বিতে হচ্ছে বিশ্বকবি, বিতে হচ্ছে ব্রহ্মবান্ধব। এটাকে আমি ব লিখতে পারতাম। যাতে আপনি বুঝতে পারেন বিশ্বকবি উপাধি যিনি দিয়েছেন, বিশ্বকবি কি দিয়ে শুরু ভাইয়া? ব দিয়ে শুরু। আর উপাধিটা কে দিয়েছে? ব্রহ্মবান্ধব। তাহলে এটাকে ব পড়তে পারেন, বিবিও পড়তে পারেন। তাহলে বিশ্বকবি ব্রহ্মবান্ধব। বিশ্বকবি ব্রহ্মবান্ধব। বিশ্বকবি ব্রহ্মবান্ধব। এবার দেখেন গুরুদেব, রবীন্দ্রনাথকে গুরুদেব নামে কি ডাকতেন? গুরুদেব শুরু হয়েছে কি দিয়ে? গ দিয়ে। গুরুদেব নামে ডাকতেন মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। তাই আমি এটাকে সংক্ষেপে কি দিয়েছি ভাই? গগ। গগের মানে কি? গুরুদেব উপাধি দিয়েছিলেন গান্ধী। গুরুদেব উপাধি দিয়েছিলেন গান্ধী। গগের মানে কি? গুরুদেব উপাধি দিয়েছেন গান্ধী। এবার আসি ভাই ক, কখের উপাধি কি? কথা হচ্ছে কবিগুরু, যেটা আমরা প্রায় বলি কবিগুরু, কবিগুরু রবি ঠাকুর। এই কবিগুরু উপাধিটা কে দিয়েছেন? তাই এটার নাম দিলাম কখ। কেন কখ দিলাম? যিনি দিয়েছেন তিনি হচ্ছে ক্ষিতি। যদিও ক্ষিয় দিয়ে আপনি এটাকে খ চিন্তা করবেন। তাহলে কবিগুরু উপাধি দিয়েছেন ক্ষিতি মহান। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছি। আমরা এই পেজে আরেকটু আলোচনা করব। সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ। পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি, তিনি একাই কয়টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? ৩টি দেশের। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। ৩টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। এরকম বিরল প্রতিভা পৃথিবীর ইতিহাসে আর একজনও নাই। তাহলে এরকম ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কয়টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? ৩টি দেশের। এবার জাতীয় সঙ্গীত সংক্রান্ত আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি ৫ মিনিটে বলব, তারপর একটা বিরতি দিব। তাহলে ঘটনাটা কত সালে বলেন তো? ১৯০৫ সালের ঘটনা। কারণ ১৯০৫ সালে কি করেছিল? আমাদের এই বাংলাটাকে ২ ভাগ করেছিল। আর বাংলাটাকে ২ ভাগ করার সাথে, সাথে আমাদের যে রবীন্দ্রনাথের হার্ট ছিল, সেই হার্টটাও কিন্তু ভাই ২ ভাগ হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের কলিজাটা ২ ভাগ হয়ে গিয়েছিল। কত সালে ২ ভাগ হয়েছিল? ১৯০৫ সালে। অনেকে বলতে পারেন তার কলিজা ২ ভাগ হইলো কেন? আমি তো আগেই বলছি বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক ভাই কয় বছরের বলেন তো? ১২ বছরের, এক যুগের সম্পর্ক। তাই তার হাতটা ২ ভাগ হয়ে গেছে। আর যখন ভালোবাসা ভাগ হয়ে যায়, যখন আমরা সেপারেশন হয়ে যায় তখনই কিন্তু ভাই কষ্ট লাগে। থাকলে মনে হয় যে প্রেমিকা একটা যন্ত্রণা। কিন্তু প্রেমিকা চলে গেলে বোঝা যায়। আর ইয়ার ভাষায় আইয়ুব বাচ্চুর ভাষায় হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার। তাই রবীন্দ্রনাথ এরকম মনে হয়েছে বাংলাটাকে ভাগ করার পর। তখন তিনি কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েই তিনি কিন্তু লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে বইটি কবিতা লিখেছেন কত সালে? গানটি লিখেছেন ১৯০৫ সালে। তিনি কি শুধুমাত্র আমার সোনার বাংলায় লিখেছেন? না ভাইয়া, তিনি আরো একটা সনেট লিখেছিলেন। সেটাও গান, সনেট গান। সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল। এটাও কিন্তু ভাই পরীক্ষায় আসে। তাহলে ১৯০৫ সালে তিনি ২ টা গান লিখেছেন। একটা হচ্ছে আমার সোনার বাংলা, আরেকটা বাংলার মাটি বাংলার জল। আরেকটা প্রচলন তিনি করেছেন সেটা হচ্ছে রাখি পরায় দেওয়া। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন হে ব্রিটিশ, তোমরা হিন্দুকে আর মুসলিমকে যতই আলাদা করো, আমরা আলাদা হব না। আমরা একজন আরেকজনকে কি বানিয়ে দিব? একজন আরেকজনকে রাখি পরিয়ে দিব। তিনি এই রাখির প্রচলন করেছিলেন ১৯০৫ সালে। তার হৃদয় এতটা ব্যথিত হয়েছিল, এতটা বেদনা লেগেছিল। ঠিক আছে, তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ১৯০৫ সালে তিনি লিখেছেন বাংলার মাটি বাংলার জল। ১৯০৫ সালে তিনি রাখি প্রচলন করেছেন। তার হৃদয়টা ভেঙে গিয়েছিল তাই। তাহলে আমরা মোটামুটি জানি জাতীয় সঙ্গীত কত সাল? ১৯০৫ সাল। প্রকাশ কত সাল? ১৯০৫ সাল। কোন পত্রিকায় প্রকাশ ভাই? এই যে দেখেন বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ। আপনারা সবাই জানেন বঙ্গদর্শন পত্রিকাটা কিন্তু বঙ্কিমের। কিন্তু বঙ্কিম তো ভাইয়া ১৮৯৪ সালে মারা গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে ১৯০৫ সালে যখন প্রকাশ করা হয়েছে তখন বঙ্গদর্শনের সম্পাদক কে ছিল? বঙ্কিম তো ১৯০৫ সালের আগেই মরে গেছে গা। তাই বঙ্কিম মারা যাওয়ার পর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কিন্তু হয়েছিলেন রবীন্দ্রনাথ নিজেই। অর্থাৎ বঙ্গদর্শনের তখন সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ নিজেই। তাই ১৯০৫ সালে এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ। এটার বিষয়বস্তু প্রকৃতি ও দেশপ্রেম সবাই জানেন। এটার প্রথম ১০ লাইন, এই প্রথম কথাটা কিন্তু থাকতে হবে। মোট লাইন কিন্তু ২৫ জাতীয় সঙ্গীত। কিন্তু এর মধ্যে প্রথম ১০ লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যন্ত্রের সঙ্গে বাজানো হয় কয় লাইন? ৪ লাইন। জাতীয় সঙ্গীতের সুর কোন ধরনের সুর? বাউল সুর। এটা আপনারা জানেন। এইখানে একটা কথা বলতে হয়। রবীন্দ্রনাথ কুষ্টিয়ায় ছিল কয় বছর? ১০ বছর। রবীন্দ্রনাথ ছিল কুষ্টিয়ায়, লালন ছিল কুষ্টিয়ায়। এই গগন হরকর নামে একজন বিখ্যাত শিল্পী ছিল। সেই শিল্পী এরা সব তো ভাই বাউল। তাহলে গগন হরকর একজন বাউল, লালন ছিল একজন বাউল। রবীন্দ্রনাথ তো এই বাউলদের আড্ডা কানাই ছিলেন। আপনারা জানেন আরেকটা প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ ঠাকুরকে লালনকে আলোতে এনেছেন কে? অর্থাৎ লালন তো জঙ্গলের মধ্যে থাকতো। এই লালনকে আলোতে এনেছেন কে? অর্থাৎ লালনকে ফোকাস করেছেন কে? লালনকে বিখ্যাত করেছেন কে? সেটাও কিন্তু অ্যান্সার হবে রবীন্দ্রনাথ। এমনকি আমরা লালনের যে একটা স্কেচ পাই, এই স্কেচটা নিয়ে ২ টা মতান্তর আছে। কেউ কেউ বলেছেন এটা রবীন্দ্রনাথ এঁকেছেন, কেউ কেউ বলেছেন এটা রবীন্দ্রনাথের ভাই এঁকেছেন। ঘটনা যাই ঘটুক, লালনের স্কেচটা আমার মনে হয় যে রবীন্দ্রনাথ হয়তো এঁকেছেন, রবীন্দ্রনাথের ভাই হলেও হতে পারে। যদি লালনের স্কেচটা রবীন্দ্রনাথ এঁকেছেন এটা আমি কেন বলতে চাই? এজন্যই বলতে চাই, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ কিন্তু কি করেছেন? আঁকাআঁকি করতেন এবং আঁকাআঁকি তিনি এতই ভালোবাসতেন, এটা একটা পরীক্ষা, মনে রাখতে হবে। আঁকাআঁকিকে রবীন্দ্রনাথ কি নাম দিয়েছিলেন? আঁকাআঁকিকে রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন আমার শেষ শেষ বয়সের প্রিয়া। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন তার শেষ বয়সে এই আঁকাআঁকি শুরু করলেন অথবা মধ্য বয়সে তিনি আঁকাআঁকি করলেন, তার সমস্ত আঁকাআঁকিকে রবীন্দ্রনাথ নাম দিয়েছেন শেষ বয়সের প্রিয়া। প্রশ্ন হচ্ছে আঁকাআঁকি তো তিনি ইয়াং বয়স থেকে লাস্ট বয়স পর্যন্ত করেছেন। শেষ বয়সের প্রিয়া কেন নাম দিলেন? কারণ আপনারা জানেন রবীন্দ্রনাথের বউ কিন্তু খুব তাড়াতাড়ি মারা গেছিল। ১৯০২ সালে রবীন্দ্রনাথের বউ মারা গেছিল। তখন রবীন্দ্রনাথ কিন্তু নিঃস্ব হয়ে গেছিল। এই নিঃস্ব হওয়ার কারণে তার ছবিগুলাই তিনি দেয়ালের মধ্যে টানায় রাখতেন। ছবিগুলোর সাথে কথা বলতেন, যেতেন, বসতেন। অর্থাৎ ছবিগুলোর প্রেমে নিজেই পড়েছিলেন। তাই ছবিগুলোকে তিনি নাম দিয়েছেন শেষ বয়সের প্রিয়া। তাহলে বলেন তো দেখি রবীন্দ্রনাথের শেষ বয়সের প্রিয়া কেডা? তার ভাবি নাকি তার স্ত্রী নাকি তার ওই চিত্রকর্মগুলো? তাহলে অ্যান্সার হবে তার শেষ বয়সের প্রিয়া হচ্ছে তার চিত্রকর্মগুলো। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, রবীন্দ্রনাথ কুষ্টিয়া ছিলেন, লালন ছিলেন কুষ্টিয়া, এই গগন ছিলেন কুষ্টিয়া, এত সব বাউল ছিল। এই গগন হরকরা কি করতো? মাঝে মাঝে রবীন্দ্রনাথকে গান শোনাতেন। এই গগন হরকরা একটা গান ছিল আমি কোথায় গেলে পাবো তারে আমার মনের মানুষের। এই গগন হরকরার গানের সুরটা রবীন্দ্রনাথের ভালো লেগেছিল। তাই রবীন্দ্রনাথ যখন এই আমার সোনার বাংলা লিখলেন, তখন তিনি এই গগন হরকরার গানের সুরটাকে তিনি কি করেছেন? অনুকরণ করেছেন। অনেকে যারা নিন্দুক তারা আবার বলবে তাহলে তো ভাই রবীন্দ্রনাথ চুরি করেছেন। চুরি করেন নাই, রবীন্দ্রনাথ অনুকরণ করেছেন। রবীন্দ্রনাথ যদি অস্বীকার করতেন তাহলে সেটা চুরি, কিন্তু যেহেতু তিনি স্বীকার করেছেন তাহলে সেটা অনুকরণ। তাহলে প্রশ্নটা আসে জাতীয় সঙ্গীতের সুর কোন ধরনের সুর? অ্যান্সার হবে বাউল সুর। এবং এটা কোন বাউলের সুরকে অনুকরণ করেছেন? গগন হরকরা সুরকে তিনি অনুকরণ করেছেন। রবীন্দ্রনাথ কোন ব্যক্তিকে আলোতে এনেছিলেন? লালনকে আলোতে এনেছিলেন। হয়তো লালনের স্কেচটা কে এঁকেছিলেন? রবীন্দ্রনাথ নিজে এঁকেছিলেন। গুড। রবীন্দ্রনাথ তার আঁকাআঁকিকে, তার চিত্রকর্মকে কি হিসেবে আখ্যায়িত করেছেন? শেষ বয়সের প্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। এখান থেকে আমাদের লাস্ট কথাটা। এবার প্রশ্ন হচ্ছে যেহেতু আমার সোনার বাংলা একটি গান, সুতরাং এটা আমরা কোন বইয়ের মধ্যে পাবো? তাহলে নিশ্চয়ই রবীন্দ্রনাথের একটা গানের বই আছে, গানের বইয়ের নাম কি? গীতবিতান। গীত মানে গান, সং। বিতান মানে হচ্ছে বুক, অর্থাৎ গীতবিতান মানে হচ্ছে ভাই সং বুক, মানে বুক অফ সং, মানে গানের বই। তাহলে যদি এখন আমাদের প্রশ্ন করা জাতীয় সঙ্গীত কোন বইয়ের মধ্যে আছে? গীতবিতানে। গীতবিতানে কিন্তু আবার ৩টা খণ্ড আছে। এর মধ্যে একটা খণ্ডের নাম স্বরবিতান। তাই এই প্রশ্নটা আমরা বহুবার ফেস করেছি। জাতীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে? গীতবিতানের স্বরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে। জাতীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে? গীতবিতানের স্বরবিতান অংশ থেকে জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে। আমরা এই পৃষ্ঠাটায় প্রচুর পড়া পড়েছি। আশা করি আপনাদের সবারই মনে থাকবে। আমি এখন যেহেতু আজানও দিয়েছে, নামাজ কয়টায় ভাই মন ভাই? ঠিক আছে, তাহলে এখন আপনাদের
Start trading on a limp trade with just $1. Wait, only মারা গেছেন। এবার আমরা তার অন্যান্য সাহিত্যে পট, পট করে ঢুকে যাবো। রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে ঢুকে যাবো। এখানে কিছু স্লাইড। আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। রবীন্দ্রনাথ আমি লিখছি, নামটাই লিখছি রবীন্দ্রনাথ কুশারি। কারণ তার পূর্বপুরুষ কি ছিল? কুশারি। আর আমি এটা বলেছিলাম বিবি, বিবি বলেছিলাম ব্রহ্মবান্ধব আর হচ্ছে বিশ্বকবি, বিবি ব্রহ্মবান্ধব, বিশ্বকবি। আমি এটাকে নাম দিয়েছিলাম কি? গান্ধী, গান্ধী। এই যে গ, গ, গ নাম দিয়েছিলাম গান্ধী এবং গুরুদেব। গুরুদেব উপাধি কে দিয়েছিল? গ, গ, গান্ধী। গ, গ, গান্ধী, গুরুদেব। আর বিবি, বিবি হচ্ছে ব্রহ্মবান্ধব এবং বিশ্বকবি। গুড। আর ক, খ একটা নাম দিয়েছিলাম। ক, খ, ক, খ, ক, খ, ক, খটা এখানে আছে কিনা? আচ্ছা ক, খটা এখানে নাই। ক, খটা আমার আগের পূর্বের লেকচার থেকে আপনারা দেখে নিবেন। আসলে এবার আসি। সার্ধশত মানে কি? সার্ধশত শব্দের অর্থ হচ্ছে ১৫০ বছর। এখানে আমি লিখে দিয়েছি। এই সার্ধশত অনুষ্ঠানটা হয়েছে, এটা পরীক্ষা ছিল ২০১১ সালে। এই সার্ধশত উদযাপন হয়েছে। হুম। এই কথাটাও কিন্তু আমি বলেছি। রবীন্দ্রনাথের ২ টা কবিতার কথা আমি বলেছি। ৮ বছরে জল পড়ে পাতা নড়ে। আরেকটা বলেছি ১৩ বছরে প্রথম প্রকাশিত পাবলিশড। প্রথম প্রকাশিত কবিতার নাম হিন্দুমেলার উপহার। আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী। এতটুকু বলা শেষ আমাদের এবং স্লাইডটা আমি দাগিয়ে দিলাম। এবার আমরা ডাইরেক্ট চলে যাব উপন্যাসে। আমরা উপন্যাসে চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে উপন্যাস এবার আসি আমরা তার কাব্যগ্রন্থ। তাহলে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো আমি এক, এক করে নতুন করে এই জায়গায় আমি এখানে লেখার চেষ্টা করছি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো। একটু আপনাদের বিখ্যাত কাব্যগুলো মুখস্থ